জাহাজের পাটাতনে রাজপক্ষ তাদের রক্ত দিয়ে পরাজয়ের ইতিহাস লিখেছে, কিন্তু এই দুর্ধর্ষ ঈগল এই ইতিহাসকে যেন বিশ্বাস করতে চাইছে না। সে এই পরাজয়কে মানতে চাইছে না। কিছু ভয়, কিছু রহস্য, কিছু কথা, কিছু ব্যথা, কিছুটা গোছানো আর কিছুটা কল্পনা নিয়ে আজকের গল্প অপরাজয়। বন্ধুরা, আমার চ্যানেলে গল্প শুনতে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নিত্য নতুন গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। গল্পটিকে ভালোভাবে অনুভব করার জন্য অবশ্যই হেডফোন ব্যবহার করুন। শুরু হচ্ছে আজকের গল্প অপরাজয়। কারোর মাথা রয়েছে তো ধর নেই, কারোর ধর রয়েছে তো মাথা নেই, কারোর কাটা হাত পড়ে রয়েছে তো কারোর কাটা পা, কারোর চোখে গিথে রয়েছে তীরের ফলা। পালতোলা জাহাজের উপর এইভাবেই ক্ষত বিক্ষত মৃতদেহগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে, আর তাদের ভক্ষণ করার জন্য আকাশে চিল আর শকুনের দল হা হা শব্দ করে উড়ে বেড়াচ্ছে। নাবিকবিহীন পালতোলা জাহাজটি এধার থেকে ওধার হাওয়া আর স্রোতের পরিচালনায় দিগ্ভ্রান্ত হয়ে নিজের ইচ্ছা মতো এগিয়ে যাচ্ছে। খণ্ড বিখণ্ড দেহ টুকরো, রক্তাক্ত পাটাতন, কোথাও তরোয়াল তো কোথাও তীরধনুক, কোথাও বর্ষা তো কোথাও ঢাল পড়ে থাকতে দেখে বোঝা যায় এই জাহাজি রাজপক্ষ নিজেদের অস্তিত্বকে বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করেছিল, কিন্তু পরাজয় তাদের জীবন কেড়ে নিয়েছে। জাহাজের সব থেকে বড় পাল্টির ওপর একটি ঈগল ভয়াবহ দৃষ্টি নিয়ে মৃতদেহগুলোকে আঁকলে রাখছে। কোনো চিল বা শকুনকে ওই জাহাজের পাটাতনে নামতে দিচ্ছে না। জাহাজের পাটাতনে রাজপক্ষ তাদের রক্ত দিয়ে পরাজয়ের ইতিহাস লিখেছে, কিন্তু এই দুর্ধর্ষ ঈগল এই ইতিহাসকে যেন বিশ্বাস করতে চাইছে না। সে এই পরাজয়কে মানতে চাইছে না। তার চোখে এখনো প্রতিহিংসার দাবানলে প্রতিবাদের আগুন জ্বলছে। সেই ঈগল যেন এখনো মাথা উঁচিয়ে পালতোলা জাহাজটিতে রাজত্ব করছে। জলের স্রোত ভাঙা শব্দে জাহাজটির পাশে এসে দাঁড়ায় একটি ছোট নৌকা। সেই নৌকা থেকে একটি নাঙলের পেছনে দড়ি বেঁধে ছুড়ে দেওয়া হয় পরাজিত জাহাজটির উপর। গায়ে লোহার বর্ম, মাথায় কালো পাগড়ি, পাগড়ির মধ্যে লাল ফিটটি বাঁধা, লাল মসৃণ ধুতি, পায়ে নাকড়া জুতো, কোমরে বড় তরোয়াল, পিঠে তীর ধনুক। যোদ্ধার বেশে সসজ্জিত 10-12 জন সেনা ও এক মন্ত্রী সহ নাঙলের দড়ি বেয়ে বড় জাহাজটির ওপর উঠতে থাকে। মন্ত্রীর মাথায় কালো পাগড়ি নেই, রয়েছে লোহার সুচালো মুকুট। রাজপক্ষের জাহাজে উঠে মন্ত্রী তার সেনাদের উদ্দেশ্যে বলে, ভালো করে দেখে নাও, এই জাহাজের আনাচে কানাচে কেউ বেঁচে আছে কিনা, আর কেউ যদি বেঁচে থাকে তাহলে তাকেও শেষ করে দাও। জো হুকুম হুজুর। জো হুকুম হুজুর বলে সেনারা জাহাজের মধ্যে কোনো শত্রুপক্ষের প্রাণ বেঁচে আছে কিনা তা খোঁজ নিতে চলে যায়। সেনারা চলে যাওয়ার পর মন্ত্রী জাহাজের সিঁড়ি দিয়ে জাহাজের নিচের কক্ষে ঢোকে। এধার ওধার মৃতদেহ পেরিয়ে রক্তের উপর দিয়ে মন্ত্রীর নাকড়া জুতো টক টক শব্দে এগিয়ে যায় সাদা পর্দায় ঘেরা সুসজ্জিত একটা ঘরের দিকে। কিছুটা এগোনোর পরই দেখা যায় মহিলা মৃতদেহ পর পর পড়ে রয়েছে। দেখে বোঝা যায় কোনো দাসী হবে হয়তো। দাসীদের মৃতদেহ বেরিয়ে মন্ত্রীর সামনে একটা ঘর পড়ে। চিঠির দরজা বন্ধ রয়েছে। মন্ত্রীর হাতের আলতো ঠেলায় খুলে যায় দরজাটি। মন্ত্রী নিজের তরোয়াল কোমর থেকে বার করে ঘরের ভিতরে ঢোকে। ঘরের ভিতরে ঢুকে মন্ত্রী তাজ্জব হয়ে যায়। দেখে রং বেরঙের ফুল, মোমবাতি, সুগন্ধ ধূপে সুসজ্জিত রয়েছে এই ঘরটি। জানলা ও দরজার উপর সাদা রেশমি ওড়না হাওয়ায় উঠছে। মন্ত্রীর পায়ের কাছে একটা মৃতদেহ পড়ে রয়েছে। মৃতদেহটির সাজসজ্জা দেখে বোঝা যায়
যে সেটি রানীর মৃতদেহ, মানে এই সুসজ্জিত ঘরটি রানীর ঘর। মন্ত্রী বুঝতে পারে। মন্ত্রী ঘরের চারধারে তাকানোর পর বিপদের কোনো আশঙ্কা নেই দেখে হাতের তরোয়ালটা কোমরে গুজে রাখে। মন্ত্রীর কি মন হলো কে জানে, সে বিছনার দিকে এগিয়ে গেল। সে কোনোদিন এমনি সুসজ্জিত বিছনায় শোয়নি। তার বিছনাটাকে দেখে খুব লোভ হলো। সে বিছনায় বসলো, তারপর শুয়ে পড়ল। আজ ছেড়ে দিলে এই নরম বিছনা স্বাদের জন্য সারা জীবন আক্ষেপ থেকে যাবে তার কাছে। বিছনায় অনেকক্ষণ শুয়ে থাকার পর বিছনা থেকে উঠে বেরোনোর জন্য দরজার দিকে পা বাড়াচ্ছে। এমন সময় তার চোখে পড়ে ঘরের কোণে জানলার সামনে রাখা একটা চার চৌকো দোলনার উপর, যেটা জানলার হাওয়ায় দুলছে। সেই দোলনাটার সামনে গেল, দেখল একটা বাচ্চা শিশু দোলনাটা আলো করে শুয়ে হাত পা নাড়াচ্ছে। মন্ত্রী আর শিশুটির চোখাচোখি হতেই শিশুটা হেসে ওঠে মন্ত্রীকে দেখে। মন্ত্রীর হিংস্র মনে বাচ্চা শিশুটির হাসি যেন দাবানলের মতো আলোড়িত হতে থাকে। শত্রুর সন্তান, সুতরাং এই শিশুটাও শত্রু। তাকে হত্যা করার হুকুম আছে আমার, আর এই হুকুম পালন করার জন্যই আমার এখানে আসা। একে শেষ করে দিই, একে শেষ করে দিই। মনে মনে ভাবে মন্ত্রী। তার কোমর থেকে তরোয়ালটা বার করে শিশুটির বুকে বসাতে যাবে। এমন সময় শিশুটির জলজল চোখে আর মিষ্টি মুখের হাসিতে তার তরোয়াল থেমে যায়। মন্ত্রী তরোয়ালটা কোমরের খাপের ভিতর ঢুকিয়ে রাখে। নমক হালাল হবি তুই, নমক হালাল। মালিকের সাথে ভিটে করবি তুই। মালিক তোকে খেতে দেয়, কাপড় দেয়, তোর বেটি বাচ্চার জন্য মাইনে দেয়, তার সাথে ভিটে করবি এই শত্রুর বাচ্চার জন্য। মন্ত্রী আবার তরোয়াল বার করে হিংস্র চোখ নিয়ে। শেষ করে দে, শেষ করে দে রে। এক নিঃশ্বাসে কত রাজা, কত সিপাই মন্ত্রী এই তরোয়ালের কাছে ঠান্ডা হয়ে যায়। আর এই বাচ্চা শিশু আমায় দেখে হাসছে, আমি কি তার কাছে হাসির পাত্র লাগি নাকি? মন্ত্রীর হিংস্রত্ব মন আবার জেগে ওঠে। মন্ত্রী তরোয়াল উপর থেকে তুলে শিশুটির বুকে বসাতে যাবে। এমন সময় আবার তার চোখ শিশুটির চোখে পড়ে। তার হাত আবার থেমে যায়। মনে পড়ে কয় মাস আগে তার বউয়ের পেটে এক বেটা বাচ্চা এসেছিল, কিন্তু যুদ্ধের কাজে মন্ত্রী মুলুক ছেড়ে অনেক দূরে থাকায় বাচ্চাটি পয়সার অভাবে, কবিরাজের ওষুধের অভাবে বাচ্চাটি মারা যায়। বাচ্চাটি থাকলে হয়তো এমনি বড় হতো। মন্ত্রীর তরোয়াল হাত থেকে পড়ে যায়। বাচ্চা ছোট্ট শিশুটিকে দেখে মন্ত্রী নিজের বাচ্চার কথা মনে পড়ে। দোলনায় দোলা শিশুটির চোখ পানে চেয়ে মন্ত্রীর মনের কোঠরে আটকে থাকা যন্ত্রণার কথা সেই ছোট্ট শিশুটিকে বলতে থাকে। জানিস বেটা, আমারও না একটা বেটা ছিল, আমি ওকে বাঁচাতে পারিনি। ও থাকলে হয়তো তোর মতনই হাট্টা কাট্টা সুন্দর দেখতে হতো। জানিস, তখন তো আমি যুদ্ধের ময়দানে, যুদ্ধ থেকে আমি যখন ঘরে ফিরি তখন আমার ছেলে কবরে শুয়ে। আমার বিবি আমাকে জড়িয়ে ধরে খুব ফুপিয়ে ফুপিয়ে কেঁদেছিল, কিন্তু আমি কাঁদতে পারিনি। আমার বুকটা পুরো চিরে গিয়েছিল সেদিন। খুব খুব খারাপ লেগেছিল সেদিন আমার। জানিস, আমার খুব ইচ্ছা করছে তোকে আমার বুকে জড়িয়ে ধরতে। আয় না, আয় না বেটা, আমার কোলে আয়। আমার কলজাটাকে একটু ঠান্ডা করে দে রে বাপ। আয় না বেটা, আয় না বেটা, আমার বুকে আয়। মন্ত্রী দুই হাত বাড়িয়ে বাচ্চাটিকে কোলে তুলতে যাচ্ছে, কিন্তু নিজের রক্তাক্ত হাত দেখে সে পিছিয়ে আসে। এই হাতেই তো এর বাবা মা দাস দাসীর রক্ত লেগে আছে, একে আমি কি করে ছুব? সন্তান হারা বাপের যে এই ফুটফুটে বাচ্চাটিকে নিজের মরা বাচ্চার ব্যথা ভোলাতে নিজের বুকে চেপে ধরতে ইচ্ছে করছে।
আম গাছের ডাল কখনো বট গাছে লাগে না, শত্রুর বেটা কখনো আপন হয় না। কিরে মন্ত্রী, তুই কি তরোয়াল ছেড়ে কলম ধরলি নাকি? তুই নিজের বেটার কথা ভুলে শত্রুর বেটাকে মাফ করে দিবি? হুকুম তোকে মাফ করবে, তোর ধরে পান থাকবে। হুকুমের হুকুম পালন কর। হুকুম। যোদ্ধাদের, সৈনিকদের মন থাকে না, বিচার থাকে না, তারা শুধু আজ্ঞাবাহক হয়ে হুকুম পালন করে। হুকুম। মন্ত্রীর পিতৃত্ব হৃদয়ে ধামাচাপা পড়ে মন্ত্রীর আবার সেই হিংসাত্মক মন জেগে ওঠে। মন্ত্রীর চোয়াল শক্ত হয়, সে কঠিন হাতে তরোয়াল বার করে। তারপর আবার সেই ভয়হীন হাসি, সেই অপালক দৃষ্টি। মন্ত্রীর হাত থেমে যায়। মন্ত্রী বুঝে এই কাজ তার দ্বারা হবে না, সুতরাং তার কুমন জেগে ওঠার আগেই এই বাচ্চাটাকে একটা মেহফুজ জায়গায় পৌঁছে দেওয়া দরকার। মন্ত্রী দোলনা থেকে বাচ্চাটাকে তুলে ঘরেতে থাকা একটা বড় ঝুড়ির ভিতর বিছনার চাদর টাদর ভাঁজ করে তার মধ্যে বাচ্চাটাকে শুইয়ে দেয়। দোলনার কাঠগুলো দিয়ে ভেলার মতো করে বাচ্চাটিকে তার উপর রাখে। দোলনাটার মধ্যে ছিল একটা ছোট্ট ছুরি। এই ছুরিটি রাখা হয় বাচ্চাদের মাথার কাছে, যাতে তাদের কোনো নজর বা অশুভ শক্তি তার কোনো ক্ষতি না করতে পারে। মন্ত্রী বলে, আমার মতো শয়তানের হাত থেকে তুই যখন বাঁচতে পেরেছিস, এই গঙ্গাও তোকে বাঁচিয়ে রাখবে। এই বলে মন্ত্রী জানলা দিয়ে ভেলার উপর ঝুড়ির মধ্যে তার মায়ের দেয়া ছোট্ট ছুরিটা তার মাথার কাছে রেখে বাচ্চা শিশুটাকে গঙ্গার জলে ভাসিয়ে দেয়। জলের স্রোতে ভেলাটি বাচ্চা শিশুটিকে নিয়ে ভাসতে থাকে। উপর থেকে নজর পড়ে সেই ঈগলটির। সে জানলা দিয়ে রানীর ঘরে ঢোকে। সেখানে মন্ত্রীকে দেখে তার উপর ঝাঁপিয়ে পড়ে, এক খাবলে তার চোখ তুলে নেয়। মন্ত্রী কোমর থেকে তরোয়াল বার করে, কিন্তু তাকাতে পারে না। তার চোখে ঈগলের পায়ের আঁচড় পড়েছে। মন্ত্রী চিৎকার করে তরোয়াল চালাতে থাকে। তরোয়ালের ঘায়ে জানলার পর্দা কেটে মোমবাতির ওপর পড়ে। মোমবাতির আগুন পর্দায় লাগে, আর ধূমমান বাতাস সেই আগুনকে নিমিষের মধ্যে সারা জাহাজে লাগিয়ে দেয়। ঈগল সহজে পোষ মানে না, আর যখন পোষ মানে তখন সহজে সেরে যায় না। সেই ঈগল তার মনিবের খুনিকে হত্যা করেছিল। মনিবের দেহেতে তারই চেষ্টায় আগুনের পরশমণি লেগেছিল, আর সেই বাচ্চাটিকে ঈগল তার নিজের বাচ্চার মতো পাহারা দিয়েছিল, যতক্ষণ না সে নিরাপদ আশ্রয় পৌঁছায়। বন্ধুরা, গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। নিত্য নতুন গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। বন্ধুরা, আজ তাহলে আসি, আবার দেখা হবে ঠিক রবিবার রাত্রি 8:30টায়। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।